আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে সেটার নেপথ্যে কারা অ্যাকচুয়ালি, এই বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাই আমাদের শেখের সাথে। আমাদের সাথে আজকে বরাবরের মতোই আমাদের আগের অতিথি উপস্থিত আছেন, যিনি একজন খতিব, পাশাপাশি একজন অনলাইন অ্যাক্টিভিস্ট। আচ্ছা শেখ, আপনি কি মনে করেন যে কওমি মাদ্রাসায় যে হামলাটা হইল দেওভোগ মাদ্রাসা, এটা কি ইতিপূর্বে জামাত ইসলাম কর্তৃক যে হামলাগুলো হয়েছিল এটারও কি সেরকম মনে করেন, বা আপনার জানা মতে এই হামলার নেপথ্যে আসলে কারা? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। যে যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা মোবারকবাদ। আজকে যে ঘটনা নিয়ে আমরা আলোচনা করতে বসলাম, এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক, পাশাপাশি হৃদয় বিদারক। কারণ কওমি মাদ্রাসা হাজার বছর বলা যায় না, শত বছরের ইতিহাস ঐতিহ্যে কওমি মাদ্রাসা একটা স্বকীয়তা আছে। কওমি মাদ্রাসা কিছু আদব কেতা বা ভদ্রতা আছে। তারা কখনো শিক্ষকদের বিরুদ্ধে বিদ্রোহ করে না, বা কখনো মাদ্রাসার ভিতরে ভাঙচুর জ্বালাও পোড়াও করে না। কিন্তু আপনি যেমনটা বলছেন আপনার প্রশ্নের ভিতরে, যে বাংলাদেশের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জে দেওভোগ মাদ্রাসাতে আজকে খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনার সাথে আপনার প্রশ্নের রেশ ধরেই বলি, এই ঘটনার মধ্যে জামায়াত ইসলামী সম্পৃক্ততা অনেকে আঁচ করছেন। ওকে, হ্যাঁ, এবং আজ করছেন যে এটা কি কোনো দলিল প্রমাণের ভিত্তিতে নাকি অযথাই জামাতের উপর ব্লেম দেওয়া? আসলে অযথা জামাতের উপর ব্লেম দেওয়া না, ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশে একটা মূলনীতি আছে যে যা রটে তার কিছুটা হলো ঘটে। জি। তো নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসার যে ব্যাপারটা, সেটা আমরা যতটুকু ইদানিং আমরা তথ্য তালাশ করে দেখলাম, বা ফেসবুকে অলরেডি এটা সয়লাভ হয়ে গেছে, যে বিগত কিছুদিন আগে নারায়ণগঞ্জ মাদ্রাসায় জামাত শিবিরেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান বা তাদেরই একটা সংগঠন, এটার নাম হচ্ছে বাংলাদেশ কওমি ছাত্র কল্যাণ পরিষদ। আমরা দেখেছিলাম যে জামায়াত ইসলাম সাধারণত আলিয়া মাদ্রাসা কেন্দ্রিক বা স্কুল কলেজ ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড কেন্দ্রিক ছাত্রদের অ্যাক্টিভিটিস ছিল, কিন্তু তারা হয়তো ভেবেছে যে কওমি মাদ্রাসার ছাত্রদের উপর তাদের একটা অ্যাক্টিভিটিস করা উচিত। এটা তাদের জায়গা থেকে সঠিক, ভাবতেই পারে। তারা তাদের জায়গা থেকে যে সংগঠনটা খুলেছে কওমি মাদ্রাসা ছাত্রদের সাথে কাজ করার জন্য, সেটার নাম দিয়েছে বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ। বিভিন্ন কওমি মাদ্রাসাগুলোতে যেখানে শিবির নামে নামকরণ করলে সমস্যা হতে পারে, ওই মাদ্রাসাগুলোতে তারা এই কওমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ দিয়ে তারা কাজ করেছে। এই কওমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদের কাজ হচ্ছে যে নামের আড়ালে শিবিরের পার্সপেক্টিভ সাফ করা। একটা গুপ্ত টেকনিক বলা যায়, এটা একটা গুপ্ত বলা যায়, শিবির যেভাবে কাজ করে আর কি। তো গত কিছুদিন আগে এই বাংলাদেশ কওমি মাদ্রাসা ছাত্র কল্যাণ পরিষদ নারায়ণগঞ্জের দেওভোগ মাদ্রাসায় একটা কমিটি করতে চেয়েছিল। হ্যাঁ, এই কমিটিটা করতে বাধা দিয়েছিলেন নারায়ণগঞ্জ ওই দেওভোগ মাদ্রাসার একজন শিক্ষক, খুব সম্ভবত মুফতি আনিসুর রহমান নামে একজন ভদ্রলোক হবেন, মানে নামটা আমার মনে আসছে না ঠিকঠাক মতন। ফলশ্রুতিতে নারায়ণগঞ্জে দেওভোগ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল মুফতি আবু তাহের জিহাদি, তিনি তাকে মাদ্রাসা থেকে অব্যাহতি দিয়ে দেন। এখন এখানে একটা পয়েন্ট টু বি নোটেড, যে আবু তাহের জিহাদি একজন কওমি আলেম, তিনি কেন শিবিরের কমিটি করতে গিয়ে ছাত্রদেরকে নিষেধ করার কারণে একজন শিক্ষককে উনি অব্যাহতি দিয়ে দিবেন? এখানে তার কাজটা কি? এখানে একটা কাজ আছে, সেটা হলো নর্মালি আমরা দেখি যে কওমি মাদ্রাসায় ছাত্র শিবির বা জামাত শিবির ছাড়া আপনি আওয়ামী লীগ বলেন, আপনি যুবলীগ বলেন, ছাত্রলীগ বলেন, ছাত্র দল, কোনো ধরনের রাজনৈতিক সংস্থাকে কওমি মাদ্রাসায় অ্যালাউ করে না, এটা রীতিনীতি। তো সেই জায়গায় একজন শিক্ষক এটা নিষেধ করতেই পারে, স্বাভাবিক। এটা খুবই সেই জায়গায় মোহতামিমের এই আচরণটা জি অবশ্যই এটা একটা খুবই প্রশ্নবোধক, পাশাপাশি সন্দেহজনক। কেন সন্দেহজনক বলছি? কারণ এই মুফতি আবু তাহের জিহাদিকে আমরা জামায়াতের সাথে তার ঘনিষ্ঠ ওঠা বসা দেখেছি, এবং জামায়াতের অফিসেও তার সহাস্য বদনের ছবি বিদ্যমান। আর আপনারা জানেন, ছবিটা কি আপনি কমেন্টে দিতে পারবেন? ছবিটাই আমরা কমেন্টে দিয়ে দিব, চেষ্টা করবো, কমেন্টে দেওয়ার চেষ্টা করবো। কারণ আমরা জানি জামায়াত ইসলাম এভাবেই কাজ করে যাচ্ছে, এবং খুব সম্প্রতি আলী হাসান ওসামা এবং মহিউদ্দিন কাসেমি, হ্যাঁ, যিনি তাফহিমুল হাদিসের অনুবাদক করলেন কিছুদিন আগে, হ্যাঁ, এই ধরনের কওমি ভালো বড় মানে ভালো বলা যায় না ভাই, আপনি যাই বলেন, আমি আপনার সাথে এটা দ্বিমত পোষণ করতেছি আদবের সাথে। কওমি মাদ্রাসার কোনো মুস্তানাদ আলেম, মুহাক্কিক কোনো আলেম আজ পর্যন্ত জামাতে যোগ দেয়নি। কোন রকম ব্যাক বেঞ্চার যারা, বাট সামহাও সে পপুলার, এরকম কেউ যোগ দেয়। এখন আপনি যদি আলী হাসান ওসামার কথা বলেন, সে এভারেজ একজন আলেম না, ঠিক আছে, তার কোনো তাহকিকি যোগ্যতা বা সে একজন হচ্ছে যে তাহকিকি আলেম হিসেবে কিন্তু কওমি অঙ্গনে সমাদৃত না। এটা এই লেভেলের লোকজনকে তারা নিতে পারে না, এটা ঠিক। এখন হচ্ছে যে ওদের যে কাজের যে কৌশলটা, ওরা সর্বপ্রথম এর ধরনের কওমি আলেম যারা ব্র্যান্ডিং করে, ওরা যদি কেউ ওদের কাছে যোগ দেয়, তাকে ব্র্যান্ডিং করে তারা আসমানে উঠায় দেয়। বাট
ওরা এই In কাজটাই reality করছে ওরা ওইরকম কোনো না। মুস্তাদানাত এখন আলেম হচ্ছে না। যে ওরা কি করে, যে কওমি মাদ্রাসার ছাত্র যারা একটু মানে মোটামুটি পপুলার বা এই ধরনের লোকদেরকে তারা ইনক্লুড করার জন্য তারা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা কাউকে অফার করে কাউকে। এটা কিন্তু আমি সাপোর্ট করি, কারণ হচ্ছে যে আপনি তারা কিন্তু ভালো নিয়তেই এটা করে যে তারা দিন কায়েম করবে, এই জন্য তাদের অর্থ, তাদের যে এয়ানত, অনেক সময় এটা যদিও অভিযোগ আছে যে জামাত ইসলামী ব্যাংকে যারা চাকরি করছে তাদের থেকে জোর করে এয়ানত নিছে, যেভাবেই তারা নেক, এটা কিন্তু তাদের যে এই যে চেষ্টাটা ভালো দলের বা ইসলাম তাদের মতো করে ইসলাম কায়েমের জন্য যে এই অর্থ ব্যয়টা, এটা কিন্তু আমি ভালোভাবে দেখি। যাই হোক, এটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু আবু তাহের জিহাদির সাথে কিন্তু জামাতের ঘনিষ্ঠতা আছে, এবং সেই ঘনিষ্ঠতাই তিনি প্রমাণ করলেন ছাত্র শিবিরের আরেকটা নামে কওমি ছাত্র কল্যাণ পরিষদের কমিটি গঠন করতে যাওয়া ছাত্রদেরকে নিষেধ করার কারণে শিক্ষককে বরখাস্ত করার মধ্য দিয়ে। এই হচ্ছে যে ঘটনা। এর পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখলাম কি হলো, যখন কমিটি করতে দেওয়া হলো না, তখন ঐতিহ্যগতভাবেই দেওবক মাদ্রাসার সাথে এলাকার কিছু মানুষের সাথে একটা শত্রুতা পূর্ব থেকে বিদ্যমান। সেই শত্রুতার জের ধরে আমরা দেখলাম যে এলাকাবাসী পরিচয়ে জামাতের কিছু মানুষজন এবং জামাতের খুবই হচ্ছে যে এমন মানুষজন যারা খুব পরিচিত না, এই ধরনের আমরা স্থানীয় স্থানীয় ছেলেপেলেরা কয়েকজন এই ব্যাপারে স্বীকারোক্তি দিয়েছেন যে তারা জামাত ইসলাম করে কিংবা তারা সামনের সারি কেউ না, যাতে করে এই ঘটনাটা সরাসরি জামাতের উপর অ্যাটাক না হয়, সাধারণ জনগণের নামে চালায় দেওয়া, যেমনটা সাধারণ শিক্ষার্থীর নামে করে থাকে সাধারণ জনগণ। আপনার সাথে আমি একটু আপনি আপনার পয়েন্টে থাকেন, আমি একটু যোগ করতেছি। অ্যাকচুয়ালি আমরা যেটা দেখছি, আমি ফরিদাবাদে পড়ছি, আপনিও ফরিদাবাদে পড়ছেন, যদিও আপনার সাথে আমার দেখা হয় নাই। ফরিদাবাদ মাদ্রাসার আশপাশের যে লোকগুলি, কিছু ভালো মানুষ আছে, বাট অধিকাংশ মানুষ হলো কি, তারা মাদ্রাসা থেকে ওই ভালো পানিটা তারা নিয়ে যায়, মাদ্রাসা থেকে তারা ব্যবসা করে, দোকানদারি করে, নানানভাবে তারা মাদ্রাসা থেকে উপকৃত হয়, বাট মাদ্রাসার বিরুদ্ধে যে অবস্থানটা তারাই সবচেয়ে বেশি নেয়। এরকম মাদ্রাসার আশেপাশের লোক কিন্তু এরকম আছে অনেক। আচ্ছা, যেটা আমরা যে পয়েন্টে আমরা ছিলাম, তো ওই লোকগুলো এসে সাধারণ জনগণের নামে মাদ্রাসার মধ্যে একটা মব সৃষ্টি করতে চেষ্টা করলো বা করলো। ফলশ্রুতিতে আমরা যা দেখলাম যে মব সৃষ্টি করার ফলে জমিয়তের লোকজন এসে, যেহেতু তারা দেখছে যে এখানে জামাতের একটা আধিপত্য, জমিয়তের লোকজন এসে এখানে বল প্রয়োগ করলো। অবশেষে আমরা যেটা দেখলাম, জামাতপন্থী মুহতামিম মুফতি আবু তাহের জিহাদিকে মাদ্রাসাতে অব্যাহতি দিল। এখানে আপনার সাথে আমি একটু দ্বিমত পোষণ করতেছি। আমি বিভিন্ন বট বাহিনীর প্রচারণায় দেখলাম যে হচ্ছে আপনার জমিয়তের দুই গ্রুপের মারামারি, এই বিষয়টা কি? না, এটা জমিয়তের দুই গ্রুপের মারামারি না, এটা মূলত হচ্ছিল, এই অস্থিরতাটা শুরু হয়েছিল গত এক সপ্তাহ যাবত। ওই যে শিবিরের কমিটি না করতে দেওয়ার কারণে ওইটাই আস্তে আস্তে বাড়তে এখন এক পর্যায়ে আসছে। আমি আপনাকে আগেই বললাম যে দেওবক মাদ্রাসাটা কেন্দ্রিক রাজনীতিটা বহুমুখী, এখানে সবাই যার যার আধিপত্য বিস্তার করতে চাইছে। ইনফ্যাক্ট দেওবক মাদ্রাসার আধিপত্য বিস্তার করতে গিয়ে আপনি হয়তো জানবেন কিনা, বর্তমান সাবেক নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের যিনি ছিলেন, মেয়র ছিলেন, সেলিনা হায়াত আইবির বাবাও দেওবক মাদ্রাসার এই আপনার কমিটির সাথে উনি একটা ভেজালের সাথে যুক্ত ছিলেন। অর্থাৎ সবাই চায় এখানে তাদের কর্তৃত্ব ফলানোর জন্য। সুতরাং জমিয়ত এই ফাঁকা মাঠে গোল দেওয়ার জন্য জমিয়ত এখানে এগিয়ে গেছে তাদের নারায়ণগঞ্জের নেতা জাকির খানকে সামনে রেখে। এটা জাকির খানের মতো একটা মানে থার্ড ক্লাস লোক, তার সাথে জমিয়তের যে সম্পর্ক, এটা খুবই হাস্যকর। কারণ জমিয়তের যিনি বর্তমান নারায়ণগঞ্জ জমিয়ত যে নিয়ন্ত্রণ করে, মনির কাসেমি, এবং ওইটা ওই বিএনপির সাথে জোটের কারণে আসলে জাকির চলে আসছে, এটা একটা। আর আপনি যে একটা কথা বললেন যে জামায়াত ইসলামী এই যে কওমি মাদ্রাসা আক্রমণ করলো, এটা কি পুরান কিনা? হ্যাঁ, এটা খুবই পুরান, এটা নতুন না। ওকে, আমরা জানি নিকট অতীতে কোনো ঘটনা আছে, নিকট অতীতে আমরা যেমনটা দেখছি যে 2000 হাটহাজারী হযরত ইন্তিকালের সময়টা 20-21 দিকে, হ্যাঁ, ওই সময়ে খুব সচেতন মহল যারা কওমি মাদ্রাসা নিয়ে, এখানে সচেতন না ভাই, এটা একটা ওপেন সিক্রেট, বা আমি সিক্রেট শব্দটাও রাখতে চাই না, এটা পাবলিক একটা বিষয় যে শাইখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেবের মৃত্যুর জন্য ওই বিশৃঙ্খলাকারী যারা হচ্ছে জামাতের প্ররোচনায় ওনার রুমে হামলা করে, ওনার অক্সিজেন মাস্ক খুলে ফেলে, এবং এর পরবর্তীতে তিনি মৃত্যুর দিকে ঢলে পড়েন এবং তাকে হচ্ছে যে হসপিটালে নিতে নেওয়া হয়। এই যে হাটহাজারী মাদ্রাসার ইতিহাসে এইরকম একজন নির্ভরযোগ্য একজন মুহতামিমের রুমে হামলা, এটা কিন্তু 100 বছরের ইতিহাসে হয় নাই। যদিও 1990 সালে জামাত ইসলামী একবার একই দল জামাত শিবির একবার
মাদ্রাসার ছাত্রদের উপরে একদম অতর্কিতভাবে রাতের অন্ধকারে। লাঠি সোটা এবং দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ করেছিল জি। জামায়াত ইসলামী। যদিও তখন হাটহাজারীর ছাত্র ভাইয়েরা খুব কঠোর অস্ত্রে তাদেরকে দমন করেছিল। আচ্ছা। এবং ইন্টারেস্টিংলি খুবই মজার একটা বিষয়, জামাত তার মানে সুযোগ পাইলে তারা হামলা করে। করে। ওকে, আপনাকে একটা মজার তথ্য দিই, জি। ওই আক্রমণে কওমি মাদ্রাসার নিরস্ত্র সাধারণ একদম নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করতে গিয়ে দুপক্ষের হাতাহাতিতে জি। জামাতের বা শিবিরের একটা ছেলে মারা যায়। ওকে, মানে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই ছেলেকে জামাত তাদের ওয়েবসাইটে শহীদ হিসাবে উল্লেখ করছে। সরি দর্শক, আমি আসলে হাসি আটকে রাখতে পারি নাই। ঠিক আছে, তো আচ্ছা, মানে জামাতের শহীদ যে ভুয়া শহীদ বলা হয়, এটার একটা শানে নজরুল হইতে পারে এটা। ওইটা সে ওয়েবসাইটের মধ্যে এখনো শিখিয়ে আছে, শহীদ হিসাবে তাকে দেওয়া আছে। হ্যাঁ, তো এই যে 1990 সাল থেকে নিয়ে হাটহাজারী মাদ্রাসা, শহীদ তো একটা পবিত্র শব্দ, এটা নিয়ে তো হাসি ঠাট্টার সুযোগ নেই। বাট এইরকম জায়গায় এটার ব্যবহার করলে তো একজন ডাকাতি করতে যায় মারা গেছে, তাকে গণপিটুনিতে মারা গেছে, তাকে আপনি শহীদ বলে দিবেন, এটা তো শরীয়তের পরিভাষার সাথে আমি বলবো ইস্তেহজা, এটা একটা কটাক্ষ। তো যাই হোক, তো এই যে তারপরে আপনার 1990 পর থেকে 2018-তে হাটহাজারী মাদ্রাসায় আক্রমণ করা, হাটহাজারী মাদ্রাসা 1990-এর পর থেকে জামাতের শিক্ষা হয়ে গেছে যে এখানে তারা এখনো স্বনামে কাজ করতে পারবে না। ওকে, এরপর থেকে তারা প্রক্সি ওয়ার শুরু করলো। ওকে, প্রক্সি ওয়ার করতে গিয়ে তারা কওমিরই অতি পরিচিত ফেমাস কিছু মানুষের উপর তারা ভর করে এই প্রক্সি ওয়ারটা চালু করলো। একটু যদি স্পষ্ট করে বলেন তারা কারা? এখানে দুই একজনের নাম খুবই স্পষ্টভাবে চলে আসছে। জি। এটা আমি বলতেছি ব্যাপারটা তা না, এটা কওমি অঙ্গনে আপনার হেফাজতে ইসলাম বাংলাদেশ প্রতিষ্ঠিত সত্য বলতে চাচ্ছেন আপনি? জি, প্রতিষ্ঠিত সত্য। এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের বর্তমান যিনি নায়েবে আমির, একজন মাওলানা আব্দুল আউয়াল, নারায়ণগঞ্জ সর্বজন শ্রদ্ধেয় আলেম, তিনিও এই কথা কিন্তু ওপেন সিক্রেটলি বলেছেন যে হেফাজতে ইসলামকে ভেতরে বা কওমি মাদ্রাসার উপরে ঢোকার জন্য জামায়াত ইসলাম মাওলানা মামুনুল হক, আমি ভেরি সরি টু সে, মাওলানা মামুনুল হকের উপরে তারা ভর করেছে। না, এটা তো স্পষ্ট কথা। আপনি যদি মামুনুল হক সাহেবের আত্মীয়তার বিষয়টাও দেখেন, এটাও স্পষ্ট যে ওনার যে শ্বশুরবাড়ির দিক থেকে তারা জামাতের সাথে সম্পৃক্ত। ওনার ভাইরা একজন আছে, কি যেন নাম, কামরুল ইসলাম সাইদ আনসারী, মানে জামাতের ওনারা খুবই গভীর পর্যায়ের লোক। এটা মামুন সাহেবের জামাতের সাথে যে পারিবারিকভাবে একটা সম্পর্ক আছে, এটা মোটামুটি সবাই জানে। এখানে এটা পাবলিক একটা বিষয়, গোপনে কিছু নাই। উনি জামাতের প্রতিষ্ঠানে উনি পড়েছেন এবং জামাতের প্রতিষ্ঠানে তিনি প্রতিষ্ঠান বলতে কোনটা? উনি এশিয়া ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন এবং পাশাপাশি তিনি এশিয়া ইউনিভার্সিটি অধ্যাপনাও করেছেন, অধ্যাপক ছিলেন। এখন জামাত যে অধ্যাপক তৈরি করে, এটার একটা প্রমাণ হইতে পারে, এটা একটা হইতে পারে। এবং উনি এশিয়া ইউনিভার্সিটির দীর্ঘদিন অধ্যাপক ছিলেন, এখন আছেন কিনা ঠিক বলতে পারতেছি না, কিন্তু এখন তো জামাতের সাথে ওনার খুব সুন্দর দহরম মহরমের ভালো একটা সম্পর্ক। আচ্ছা, এইখানে মামুনুল হক সাহেবের বিষয়ে আমি একটা জিনিস আপনার কাছে প্রশ্ন করতে চাই। দেখেন, মামুনুল হক সাহেবের বাবা শেখুল হাদিস আল্লামা আজিজুল হক, ওনারা কিন্তু কওমি অঙ্গনের খুঁটি বলা যেতে পারে বাংলাদেশ। এবং আপনি যদি বলেন যে বাংলাদেশে বুখারী শরীফের মানসম্মত প্রথম অনুবাদ, সেটা কিন্তু শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহ আলাইহি হাতেই ধরে হয়েছে। আপনি যদি শেখুল হাদিস বলেন তাহলে এই বাংলাদেশে, তাহলে কিন্তু আজিজুল হক সাহেবকে বোঝানো হয়। এবং যিনি হচ্ছে ঢাকা শহরের যে প্রথম মাদ্রাসা বড়কাটারা মাদ্রাসা, সেটাতে কিন্তু দীর্ঘদিন তিনি হাদিসের দাস দিয়েছেন। এবং শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব কওমি অঙ্গনের মূল লোক। তো সেই জায়গায় মামুনুল হক সাহেব কিন্তু মৌলিকভাবে কওমি অঙ্গনের লোক। তিনি কিন্তু এই যে রাবিতাতুল ওয়াইজিনের যে একটা আয়োজন, সেখানে কিন্তু তিনি রীতিমতো কান্নাকাটি করছেন। তিনি বলছেন যে আমাকে দূরে সরাই দিয়েন না, আমি তো জামাতের কেউ না, আমি তো আপনাদের আপন। তো এই যে ওনার কওমি অঙ্গনের প্রতি যে ওনার ব্যথা, ওনার আন্তরিকতা, এইটা কি প্রশ্নবিদ্ধ হয় না যখন আব্দুল মালিক সাহেবের সমালোচনা করলে তিনি চুপ থাকেন? আর শেখুল হাদিস আল্লামা আহমদ শফি সাহেবের উপর যখন বটবাহিনী আক্রমণ করে, গুপ্ত বাহিনী, তখনও তিনি চুপ ছিলেন। প্রকারান্তরে বলা যেতে পারে উনি তাদেরকে প্রশ্রয় দিয়েছেন। উনি বারবার তখন চট্টগ্রামে গেছেন, বাবুনগরে তিনি বারবার মিটিং করছেন। এইটা একটা খুব সুন্দর পয়েন্ট। দেখেন, আমি এই পয়েন্টটা বলতে চাইছিলাম না ওনার সম্মানে, যেহেতু আপনি আনছেন। না, আমি সরি দর্শকদের কাছে বলতে চাই, দেখেন, সত্য যেটা উম্মার স্বার্থে, এটা প্রকাশ করা আমাদের দায়িত্ব। এইখানে ব্যক্তিগতভাবে ওনাকে আমি সম্মান করি, সেটা সেই জায়গায় আছে। বাট সত্যটা এই প্রসঙ্গটা নিয়ে এসছেন যে মাওলানা মামুনুল হক সাহেব পারিবারিক এবং ঐতিহ্যগতভাবে কওমি ব্যাকগ্রাউন্ড হোল্ড করেন। কিন্তু যখন হাটহাজারীতে আক্রমণ হলো, হাটহাজারী আক্রমণের সাথে কারা কারা জড়িত এটা আমরা ভালো জানি। আপনি বললেন, আমিও বললাম, এটা ওপেন সিক্রেট। মাওলানা মামুনুল হক সাহেব কিন্তু হাটহাজারী আক্রমণের সময় উনি কিন্তু চাইলে এই পরিস্থিতিটা শান্ত করতে পারতেন,
ওনার ওইটুকু কন্ট্রোল এবং জনপ্রিয়তা ছিল, ওইটুকু কন্ট্রোল, ওইটুকু জনপ্রিয়তা তখন কওমি অঙ্গনের সমানভাবে বিদ্যমান ছিল। শুধু তাই না, উনি হাটহাজারী মাদ্রাসার বিভিন্ন সভা সম্মেলনে বক্তব্যও দিয়েছিলেন। সুতরাং এবং আমরা দেখতে পারলাম যে হাটহাজারী হজরতের ইন্তেকালের পরে, শাহাদাতের পরে, তারপরে ওনার কন্ট্রোলটা যেন হাটহাজারীর উপরে আরো বেশি হয়ে গেল। এবং যেটা দেখলাম, উনি কিন্তু বারংবার বাবুনগরে গেছেন। ওকে, হ্যাঁ, এখন আজকে মাওলানা মামুনুল হক সাহেব রাবেতার প্রোগ্রামে কান্না করে বলতেছেন যে আমি তো আপনাদেরই লোক, আপনারা আমাকে সরায় দিয়েন না, আপনাদের হেফাজতের জন্য আমি কুকুর হয়ে পাহারাদারি করব। খুবই দুঃখ ভারাক্রান্ত হৃদয় বলেছেন, আবেগাপ্লুত হয়ে বলেছেন। এটা আমাদের জন্য খুবই হৃদয়স্পর্শী একটা কথা। কিন্তু আমি ওনার কাছে সবিনয় ভাবে ওনার কাছে একটা জিজ্ঞাসা রাখতে চাই যে আজকে যখন আপনি কান্না করে বলতেছেন, আপনি তখন আপনার কান্না কই ছিল যখন একদল উচ্ছৃঙ্খল কওমির ঐতিহ্য প্রথা বিরোধী বিপদগামী ছেলেরা, এটা কওমি বলা উচিত হবে না, এটা ইসলামের যে মৌলিক আখলাকি সৌন্দর্য যেটা সালাফ থেকে আমরা পেয়ে আসছি, যে আহলে ইলমদের কাছে সবসময় তাদের প্রতি সম্মান ভালোবাসা দেখানোটাই হচ্ছে ইসলামের সৌন্দর্য। এটাকে কওমি বলে মানে জিনিসটাকে হালকা করার কোনো সুযোগ নেই। ইসলামের মৌলিক সৌন্দর্য। আজকে তিনি কান্না করছেন যখন শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফির গায়ে আক্রমণ হলো, তখন তিনি বাবুনগর পর্যন্ত গিয়ে যেতে পারলেন, কিন্তু হাটহাজারী যেতে পারলেন না। হাটহাজারী থেকে, ঢাকা থেকে চট্টগ্রামের দূরত্ব যত দূর, হাটহাজারী থেকে বাবুনগরের দূরত্ব কিন্তু তত দূর না। আমরা এটাও জানি, উনি হাটহাজারীতে যে গেছেন, উনি কিন্তু সড়ক পথে সফর করেন নাই, উনি বিমানে সফর করছেন এবং একাধিকবার গেছেন। এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে ওনার নাম এবং ছবি, এই স্ক্রিনশটগুলো পরে আসছে। এখন যখন নিজের উপরে যখন আসলো, তখন উনি কান্নাকাটি করলেন। যখন আমি একটু আপনার সাথে যোগ করতে চাই, আমি মনে করি মামুনুল হক সাহেব কিন্তু একইভাবে কওমি অঙ্গনে যেমন জনপ্রিয়, জামাতের কাছেও জনপ্রিয়। উনি যে রোলটা প্লে করতে পারেন, আমি মনে করি জামাত এবং কওমি অঙ্গনকে একটা সঠিক একটা হচ্ছে যে আপনার ইনসাফ ভিত্তিক সম্পর্কের মধ্যে কিন্তু উনি নিয়ে আসতে পারেন। কিভাবে উনি জামাতকে এটা বলতে পারেন যে দেখেন, আপনারা যদি কওমি অঙ্গনের দিকে তীর ছুঁড়েন, সেই তীরটা কিন্তু আমার গায়ে আগে লাগবে, সো এইটা বুঝে আপনারা ছুঁড়েন। অর্থাৎ আমি আপনাদের সাথে সেই শর্তেই থাকতে পারি যদি হচ্ছে কওমি অঙ্গনের ব্যাপারে আপনারা ইনসাফপূর্ণ আচরণ করেন। একই সাথে উনি কওমি অঙ্গনকে এটা বলতে পারেন যে আপনাদেরকে আমি এই আশ্বস্ত করতেছি যে জামাতের পক্ষ থেকে আপনাদের উপর কোনো আক্রমণ আসতে পারবে না। আপনি কি মনে করেন উনি এই রোলটা প্লে করতে পারেন? আপনি যে প্রসঙ্গটা নিয়ে আসছেন, এটা খুবই মানে সময় উপযোগী বলা যেতে পারে, কিন্তু খুবই ব্যাডলি, মানে অত্যন্ত দুঃখজনক আমরা বলতে চাই, এই রোলটা উনি প্লে করতে পারবেন না। কেন পারবেন না? এখানে বিবিধ কারণ আছে। মানে আমরা যেটা দেখলাম, উনি নীরবতার ভূমিকা পালন করেন। এখানে আপনি সব কথা অন রেকর্ড বলা যাবে না। ওকে, ঠিক আছে। মাওলানা মামুনুল হক কেন পারবেন না, আপনার প্রশ্নটা খুব সুন্দর। কিন্তু মাওলানা মামুনুল হক সাহেবের কিছু কিছু ব্যাপার আছে যেগুলোর দ্বারা উনি কখনো জামাতের এবং কওমি মাদ্রাসার মাঝখানে। আপনি কি বলতে চাচ্ছেন যে ওনার যে চারিত্রিক একটা বিষয় যেটা ওনার উপর অপবাদ দেওয়া হয়েছে, হ্যাঁ, সেইটারকে পুঁজি করে বট বাহিনী ওনার উপর আক্রমণ চালাতে পারে? আপনি দেখেন না, মাওলানা মামুনুল হক যদি আজকে জামাত ছেড়ে চলে যায়, আজকে যেমন তারা খুব সম্মানের সাথে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলে, কালকের থেকে তারা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক বলবে না, তারা চলে যাবে, সরাসরি পাশে চলে যাবে। এবং তারা কিন্তু, আমার কাছে বেশি খারাপ লাগছে ওইটা, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেবকে আওয়ামী লীগ এবং বামপন্থীরা যতবার তেতুল হুজুর বলছে, তার চেয়ে কয়েক লক্ষ কোটি গুণ বেশি তারা বলছে। এটা খুবই দুঃখজনক। তো মাওলানা মামুনুল হক চাইলে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারতেন। এখন কওমি, উনি কিছুদিন আগে বললেন যে উনি কওমির পাহারাদার হয়ে থাকবেন, অথচ আজকে দেওবন্দ মাদ্রাসা ইস্যুতে আজকে 2 দিন হয়তো হয়ে যাচ্ছে, বা আজকে এখনো একদিন শেষ হয়ে গেল, উনি এখনো সম্পূর্ণ নিশ্চুপ, ওনার কোনো বিবৃতি নাই, ওনার কোনো কথা নাই। এখন জাস্ট একটা রিউমার ছড়া দেওয়া হইলো যে জমিয়তের 2 গ্রুপের ঝগড়া, উনি কি করবেন? ওনাকে কেন আপনারা টেনে আনতে? ওনাকে কেন না? অথচ এখানে যে আমি বলতে চাই কি, দেখেন, আপনি যখন বাবা হবেন, তখন আপনার সন্তানের যদি বিপদ হয়, সেখানে কিন্তু আপনি দৌড়ায় যাবেন, আপনি কিন্তু দেখবেন না সন্তানের দোষ না কার দোষ। তো দেওবন্দ মাদ্রাসার যে বিপদটা, এটা কিন্তু আমি মনে করি ওনার এই সামর্থ্য আছে, ওনার একটা টেলিফোন কল জিনিসটাকে অনেক কিছু রদবদল করে দিতে পারে, এবং উনি উম্মার সামনে একটা স্টেটমেন্ট দিতে পারেন যে যে অন্যায় হচ্ছে, অন্যায়টা যার তরফ থেকে হোক, আমি এটা চাই না, আমরা এটা চাই না, আমরা এটা সুষ্ঠু তদন্ত চাই। আমি জীবিত থাকতে আমার জানা সত্ত্বে কোনো কওমি মাদ্রাসা উশৃঙ্খলা হবে, এটা আমি চাই না। এটা উনি হইতে পারে, উনি এটা করতে পারেন, কিন্তু ওনার চুপ থাকাটা আমাদের কাছে রহস্যজনক। আপনার কাছে রহস্য হইলো, আমি এটাকে ওনার মানে অপারগতা মনে করতেছি। ওনার ব্যক্তিত্বের উপর হামলা হবে এবং সেটা বট বাহিনীর পক্ষ থেকে হবে, এই ভয়ে উনি আসলে কোনো দিকে যাচ্ছেন না, আমি এটাই মনে করি।
তা আমরা আশা করব শেখুল হাদিস আল্লামা মামুনুল হক তিনি ভোট বাহিনীকে ভয়ের করার কোনো কারণ নাই। সারা বাংলাদেশের কওমি আলেমরা এবং ইসলাম প্রিয় জনগণ এমনকি বিএনপির লোকজনও তার সাথে আছে। তিনি যদি কোনো সিদ্ধান্ত নেন, তার সিদ্ধান্ত যদি সঠিক হয়, সেটার সাথে কিন্তু বাংলাদেশের মুসলমানরা আছে বলে আমি মনে করি। আপনি কি মনে করেন? আমিও ঠিক এমনটাই মনে করি। অতএব তিনি সাহসী মানুষ, সাহসী ভূমিকায় তিনি অগ্রসর হবেন, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশা রেখেই আজকের আলাপ শেষ করতেছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।